মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আমি 10 মিনিট ধরে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, ঘোরার কোনো নাম নাই। আমি চাচ্ছি একটু ভেতরের রুমে। হ্যাঁ, এই যে ভেতরের রুমে তুমি বসে বসে গান শুনছিলে, ফেসবুকিং করছিলে মোবাইলে। তোমার তো এছাড়া কোনো কাজ নাই বাসায়। আমি আর কি করব? আর সবাই কোথায় বাসায়? বাবা সমিলে, ভাইয়ারা বাসায় নাই, আর আপু হচ্ছে ক্লাস। বাসার কি অবস্থা, আমি ছিলাম না এই কয়দিন, কি অবস্থা করে রেখেছো লিপি। তোমার দায়িত্ববোধ কি কখনোই আসবে না? এরকমই থাকবা তুমি সব সময়? এই যে আমি এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, অন্য কেউ হতে পারতো, ইমার্জেন্সি কিছু থাকতে পারতো, কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আচ্ছা, এভাবে কেন কথা বলতেছো তুমি? এভাবে কি বলতেছি আমি? নিজের ভুল তো স্বীকার কখনোই করবো না। এই বাসার কেউ তো নিজের ভুল কখনোই স্বীকার করবে না, কারণ সবাই তো বিশ্ব পণ্ডিতে বাসার, তাই তো? আমি যাই বলবো তাতেই আমি ওভার রিঅ্যাক্ট করছি। সমস্যা নেই, সমস্যা ঠিকঠাক করে দিছি, প্রবলি আর কোনো ঝামেলা করবে না। আপনারা এই 10 দিনের মধ্যে 3বার লাইন ঠিক করছেন। আমাদের দরকার নেই আপনার জীবন। না না না, আপনি বুঝতে ভুল করতেছেন। যে কোনো একটা জিনিস শুরুতে একটু সমস্যা হয়। এই যে দেখেন না, শুরুতে একটু ঝিরঝির করছে, মনোমালিন্য হয়েছে। মানে ভুলে বইলা ফেলেছে আর কি। মনোমালিন্য মনের কথা, মনে অমিল থাকে, মনোমালিন্য হয়। এই যে মনে করেন, এই যে নতুন গাড়িও যদি শুরুর থেকে আপনি চাবি দেন, টুকুর করবে। একবার যখন চলাটা শুরু করে, তেলটা যখন পায় না, তখন কিন্তু আর থামে না, একদম ট্রেন কুচিকের মতো শেষ পর্যন্ত চলে যায়। শুনেন, আমার লাগবে না আপনাদের এই কেবল, আমার লাগবে না। আমি অলরেডি পাশের এরিয়ার একটা কেবল অপারেটরের সাথে কথা বলছি। আরে আপনি কি করছেন? আপনি কেন পাশের এরিয়া ফোন করতে গেছেন? তবে আপনারা বাসা বাঁধাই বলেন, পাশের এরিয়া কোনো লাইন ঢুকবে না। না, আপনাদেরকে 2 দিন পর ডিস্টার্ব করে তো কি করব? আরে যান, আপনারা আজকে থেকে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না। আর আপনি এত বড় বড় কথা বলেন পাশের এরিয়া, আপনার লাইন আজকে থেকে ফ্রি। শুনেন, ডিপোজিট যেটা দিয়েছেন ওটা একটু পরে এসে লোক পাঠায় দিয়ে দিতেছি। ভাই দেবেন নাকি আপনারা? আচ্ছা, আপনি এভাবে হাঁটেন কেন? কিভাবে হাঁটলাম? মানুষ 2 পা দিয়ে যেভাবে হাঁটে, আমিও তো সেভাবেই হাঁটছি। মানুষ না এভাবে হাঁটে। ঠিক আছে, আপনি কি আপনি দাঁড়ান। দেখেন, আপনার আমার স্পিড সমান। আপনি আমাকে ব্যঙ্গ করছেন? আপনি বলেন আমি আপনার ফ্রেন্ড হিসেবে একটু ব্যঙ্গ করতেই পারে। অবশ্য আপনার যদি ভালো না লাগে তাইলে আমি করব না, যেহেতু আপনি আমার বন্ধু, ব্যঙ্গ করতেই পারেন, করেন। ব্যাপারটা তো এমন না যে আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। আপনি ইচ্ছা করে হাঁটেন না। কেন করেন এটা? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আপনি হাঁটবেন, আপনার হাইট, আপনার পায়ের স্টেপ এই প্রপোর্শন ওয়াইজ। স্লো হাঁটলে ভালো, এমন তো কোনো কথা নেই।
আর আপনার পাশে যারা হাঁটে তাদের তো খুব প্রবলেম হয়, তার আগে চলে যায়, আপনি পিছনে থাকেন, আবার ব্যাক করা লাগে, ডাবল হাঁটা হয়। আপনি এক কাজ করেন, আপনি আমাকে হেঁটে দেখান আমার মতো স্বাভাবিকভাবে। দেখি। দেখান হেঁটে। হচ্ছে না তো। আপনার কি আমাকে বিয়ের পাত্রী মনে হচ্ছে? আমি আপনাকে হেঁটে দেখাবো আমার হাঁটা চলা ঠিক আছে কিনা, খোঁড়াই কিনা, পায়ের ছাপ ঠিক কিনা, এরকম মনে হচ্ছে? ইটস ওকে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটা অটো ট্রেডমিল কেনেন, তাহলে আপনার কষ্ট করে হাঁটা লাগবে না, অটোয় আপনি হাঁটতে পারবেন। ভুলে ম্যানুয়ালটা কিনবেন। থ্যাংক ইউ। একটু বসো না পারো, বসো। রুহুল আমিনের সাথে তোমার কি কথাবার্তা হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। তো আসবে কবে? এত দেরি করছে কেন? সেটা তো আপনি ভালো বলতে পারবেন ভাইয়া। না মানে তোমাকে জিজ্ঞেস করছে এই জন্য যে আমি ওকে যে কাজে পাঠিয়েছি সেটা তো আসলে 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবার কথা, ওর তো এতদিন লাগার কথা না। আপনি ভালো বোঝেন। দেখো পারুল, আমি তো বলেছি যে আমি বুঝতে পারছি না ওর এত সময় কেন লাগছে, কারণ কাজটা শেষ করতে ওর কখনোই 3-4 দিনের বেশি লাগার কথা না, কিন্তু অলরেডি প্রায় 15 দিন হয়ে গেছে। ওর এর মধ্যে বাড়িতে থাকা উচিত ছিল। তুমি ওকে একটু ফোন করে জেনে নাও যে ও কবে নাগাদ আসবে। ভাইয়া, ছোট মুখে একটা বড় কথা বলতে চাইছি। আপনার কি মনে হয় না ভাইয়া যে রুহুল আমিন সব কাজে পারদর্শী ও সহজ সরল মানুষ, সব কাজ একাই করতে পারে বলে আপনি ওকে কলুর বলদের মতো খাটিয়ে নিচ্ছেন, আর বাকি দুজন বাসায় বাইরে সারাক্ষণ হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? দেখো পারুল, ব্যবসা বিষয়টা তো আসলে তুমি ঠিক মতন বুঝবে না। ওই যে বললে না যে কলুর বলদের মতন খাটিয়ে নিচ্ছি রুহুল আমিনকে, বিষয়টা আসলে তা না। সবাই তো সব কাজ একদিনে পেরে ওঠে না, তাই না? তো বাড়িতে আর যারা আছে তারা আসলে এই কাজের উপযোগী হয়নি এখনো। উপযোগী হয়নি ঠিক আছে, কিন্তু শেয়ার তো সব সমানই পাচ্ছে ভাইয়া। হ্যাঁ, শেয়ার সমানই পাচ্ছে এই জন্য যে এখন আসলে আমরা ওইভাবে কোনো বন্টন ব্যবস্থায় যাইনি, তো কাজে কাজ করুক না করুক সবাই সমান শেয়ারই থাকবে। ওদেরও ম্যাচিওর হতে একটু সময় লাগবে। আর রুহুল আমিনও তো একদিনে আসলে এত কাজ বোঝেনি, ওকেও অনেক সময় দিতে হয়েছে, অনেক দিন বসে থাকতে হয়েছে, শুয়ে থাকতে হয়েছে। তখন কিন্তু আমি এই কাজগুলো করতাম। তো একই পদ্ধতিতে অন্যরাও শিখবে কাজ, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু আছে বলে তো তবে আমার মনে হয় ভাই আপনি বেশি হাত পা গুটিয়ে বসে আছেন, আর সব দায়িত্ব একজনের ঘাড়েই পড়ে গেছে। ভেবে দেখবেন একটু। পাগল মজনু দিওয়ানা। দাঁড়া। তুই কোজাস? আপনি আমার পথ আটকিয়েছেন কেন? আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আমার জরুরি তাড়া আছে, আমি এখন যাব। তোরা দেখলে তো মনে হয় তুই কোনো ক্যাসেট কোম্পানিতে অডিশন দিতে যেতেছিস। এই পাম্পি যে একটা সহজ সরল মাইয়া, অবলা নারী পাইয়া মজিদ যে ঠকাইতেছে, কাজগুলো কি ঠিক করতেছে মজিদ? আপনি বারবার ভুল করছেন। আপনি মজিদ সাহেবের বিরুদ্ধে কথা বলছেন। কাজটা কখনো ঠিক হচ্ছে না, আমি মানতে পারছি না না না। এই মানতে পারতেছিস না মানে? অত মিলাদের টাকা তো মনে হইতেছে এখন কমিশন খাইবো। এই যে 62 টাকা কেজি জিলাপি ও কিন্তু তো কমিশন খাইবে প্ল্যান করছে। হ্যাঁ, তোরও তো বানাইতেছে কমিশন, ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ ওই তখন সবটির চরিত্র তো এক হইতেছে। এই আমিন পরিবারের লোকজনের সবারই তো দেখতেছি যে কমিশন খাওয়ার স্বভাব হইতেছে। ওই কথা কও। আরো ভাই, আমি ইলিয়াস কাঞ্চন কখনো কমিশন খাইনি, এখনো খাই না, ভবিষ্যতেও খাবো না। আমার জনাব মজিদ স্যারও এই কাজটি কখনো করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। নেকামি করস না? হ্যাঁ ওই তুই মোরব্বা চিনস? মোরব্বা যে আম দিয়া বানায়, কাটা চামচ দেয়, কেইচা তারপরে চিনি দেয়। হ্যাঁ আমি তোরে চিনি না, তোর দিমু লবণ, তারপর হচ্ছে সিরকা দেয়, ওই সিরকা না দিয়া আমি দিমু কেরাসিন। তোর অবস্থা এরকম করুক, কান্দিতে আত্মামার। ওই তুই তো মজিদ পরিবারের মতো সবগুলো আছে কমিশন খোর হয়ে যেতেছিস। মজিদ, আমিন সবগুলো কমিশন খোর। যা বাটপারগুলো যা। আপনি আমার সাথে আবার ভুল করছেন। যা। একটা মায়ের এক না পায়া যে যার মতো করে কমিশন খাইতেছে। হ্যাঁ, জিলাপির থেকে কমিশন খাস তোরা? এত নিচে নামছে আমিন পরিবারের লোকজন।
দেখতাছি রাত। তা বাবু সাহেব, কেমন চলছে আপনার ছাত্রী লেখাপড়া? জি ভালো ভালো, আমি আশা করছি ইমপ্রুভ করব। বাহ, খুবই ভালো কথা। আসলে হয়েছে কি, লিপি তো আমাদের এবারের সর্বকনিষ্ঠ সন্তান, আদরে আদরে বড় হয়েছে। ওর লেখাপড়ার দিকে আমরা কেউ আসলে তেমন খুব একটা নজর দিতে পারি না বা পারিনি। আর আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকি, এই জন্য আপনার উপরে কিন্তু অনেক দায়িত্ব। অবশ্যই অবশ্যই, সেটাই তো আমার কাজ, সেটাই আমি করে যাব। ভালো ভালো হচ্ছে। আপনি যেহেতু ওর শিক্ষক, আমি একটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, আশা করি আপনি এই বিষয়টা বুঝবেন। জি জি নিশ্চয়ই, বলুন বলুন। যে ওই যে বললাম, লিপি আমাদের সবার ছোট, সেজন্য অনেক আদরে আদরে বড় হয়েছে। তো এই জন্য ওর না লেখাপড়ার চেয়ে অন্য কিছুতেই ওর যেন মনোযোগটা বেশি। এই যেমন ধরুন যে ও সারাদিন টিভি দেখতে পছন্দ করে, সাজগোজ করতে পছন্দ করে, মোবাইল ফোনে সারাদিন হয়তো গেম খেলছে, কিন্তু লেখাপড়াটা সে করতে চায় না। আর সম্প্রতি হয়েছে কি, ও বোধহয় ফেসবুকে অনেক বেশি সময় দিচ্ছে, এবং আমার সন্দেহ হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন রকম ছেলেদের সাথে ওর হয়তো যোগাযোগ হচ্ছে। আপনিও শিক্ষক বলেই বলছি যে একটু ওর সাথে কথা বলে দেখবেন যে এরকম যদি কিছু হয়, মানে কোনো ছেলের সাথে যদি ওর একটু বেশি মেলামেশা করার টেন্ডেন্সি থাকে, আপনি অবশ্যই আমাকে বলবেন। জি অবশ্যই অবশ্যই, এটা তো খুবই দুঃখজনক যে অন্যদিকেও ডাইভার্ট হয়ে যাচ্ছে। তবে সত্যি কথা বলতে কি আঙ্কেল, আসলে এই ফেসবুক কালচারটা এখন মানে রোধ করা কঠিন। তারপর আমি কথা বলবো ওর সাথে, সেটাই আমার কাজ। আমি দরকার ওর সাথে এক্সট্রা সিটিং দেবো, অবশ্যই আমি বিষয়টা নিয়ে দেখবো। আপনি আমার কিছু মনে করলেন না? না আঙ্কেল, কি বলেন আপনি? তো আপনার কি অবস্থা? আপনার খবর তো নেয়াই হয় না। আমার এই তো প্রিলির প্রস্তুতি চলছে, নিশ্চয়ই খুব শীঘ্র মাস্টার্সটা শেষ হয়ে যাবে। বাহ বাহ। তো ওই আছি আর কি। ওই আমার মা খুব অসুস্থ, শারীরিকভাবে বেশ অসুস্থ আছেন। আমারই দেখতে হয়, বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছেন, এটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। মানে আমি বুঝলাম না, অসুস্থ তো চিকিৎসার কোনো বন্দোবস্ত করেননি? জি করছি। ওই মফস্বল শহরে কতটুকু আর চিকিৎসা হয়, এই হচ্ছে আর কি মোটামুটি। তো আমি আসলে ওই ঢাকায় নিয়ে আসতে চাই, কিন্তু একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি, তাই হচ্ছে না আর কি। না না না, এটা ঠিক না। মায়ের শরীর নিয়ে তো গাফিলতি করা যাবে না। আপনি ব্যবস্থা করুন, আপনি ঢাকায় এনে ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। আপনার টাকা পয়সার যদি খুব সমস্যা হয়, আমরা তো আছি, আমরা সবাই মিলে দেখবো, কিছু একটা তো হবেই। জি জি নিশ্চয়ই। ওই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি কদিন ধরে। আমি একটু বিব্রত, মানে আমাকে যদি একটা মাসের টাকা একটু অ্যাডভান্স দেওয়া যায়, আমি অবশ্য পুষিয়ে নেবো। ওর সাথে আমি এক্সট্রা ক্লাস নিয়ে আমি ওটা মেকআপ করে নেবো আর কি। কি মুশকিল এখানে আবার এক্সট্রা ক্লাস নিয়ে পুষিয়ে নেবার কি আছে? আপনি অ্যাডভান্স চেয়েছেন, নিয়ে যাবেন। আমি মজিদকে বলে দেবো, যাওয়ার সময় ওর কাছ থেকে নিয়ে জি মজিদ সাহেব না আঙ্কেল, ওই মজিদ সাহেবকে নিয়ে বিষয়টা না জানালেই ভালো। মানে এমন একটা বিষয় জানাজানি হোক, আমি সেটা চাচ্ছি না, বুঝতেই পারছেন, একটু বিব্রত বোধ করছি। আচ্ছা দেখো তো, আমি আসলে ঠিক আছে, আপনার বিব্রত হতে হবে না। আপনি কালকে যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যান। জি জি, থ্যাংক ইউ আঙ্কেল, সো কাইন্ড অফ ইউ। আমি তাহলে আসি। কি রান্না করছো আন্টি? ছোট মাছের পটলের তরকারি। ছোট মাছের পটলের তরকারি? কেন চাচি, কোনো সমস্যা? না সমস্যা মানে আসলে আজ আমি না ছোট মাছ একদম খেতে পারি না। মানে অনেকের আছে না যে বড় মাছ খেলে গলায় কাঁটা ধরে, আমার তো ছোট মাছ খেলে গলায় কাঁটা আটকায়। আর পটলের তরকারি তো পটলের বিচি আমার যে কি অপছন্দ। আমি দুইটা মাত্র সবজি খাই না, আমি তো সবসময় সব সবজি খাই, পটল আর মূলা ছাড়া সব খাই। ঠিক আছে, অসুবিধা নেই। আসলে এই পরিবারের সবার যা কিছু পছন্দ সে অনুযায়ী বাজার হয়তো। কাল থেকে তুমি বলে দিও তোমার কি পছন্দ, আনা হবে। আর তাছাড়া রুহুলও ছোট মাছ একদম খেতে চায় না আন্টি। দেখো না, ও খেতে বসলে খালি ডাইনিং এ মুরগি অথবা গরু মাংস খোঁজে। ওর মাংস অনেক পছন্দ, মাছ তো পছন্দ করে না তো। আমাদের বাসায় তো সবসময় এই ধরনের ডিশই রান্না হয়, কই চাচু তো কখনো কমপ্লেন করেনি। হ্যাঁ, চাচু কি খেতে পছন্দ করে সেটা নিশ্চয়ই তুমি আমার চেয়ে বেশি ভালো জানো না। না মানে
মানছি যে হ্যাঁ এতদিন পর্যন্ত সংসারের হাল তোমার হাতে ছিল, তুমি সবকিছু টেক কেয়ার করেছো, কে কোনটা খাবে না খাবে সবই তুমি জানো, কিন্তু হয় না, আমি তো তার ওয়াইফ, আমি তো জানি কোনটা খেতে পছন্দ করে না করে। আর তাছাড়া পরিবর্তন তো মানুষেরই হয়, বিয়ে করার পর যেমন একটা পরিবর্তন আসে, খাবারের রুচির পরিবর্তনও তো আসতে পারে। কি জানি চাচি, আমি তো আসলে আমার ধারণার মধ্যে নেই যে এ ধরনের পরিবর্তন মানুষের আসে কিনা। আর আসলে নিশ্চয়ই চাচু আমাকে সেটা বলবে। তুমি একটা কাজ করো না চাচি, যেহেতু চাচুর কি খেতে পছন্দ না অপছন্দ ভালো করে বোঝো তুমি, কাল থেকে চাচুর জন্য কি কি খাবার লাগবে সেটার বাজার তুমি করো। আর ওই যে ইলিয়াস আছে না, ইলিয়াসকে তোমার সাথে করে নিয়ে যাবে, তাহলে তোকে আমাকে কষ্ট করে ওই বাজারের লিস্টটাও করে দিতে হয় না। চল সিদ্ধ নাম একটু ডেকে দিও, হ্যাঁ দেখো।